প্রিয় ছাত্রছাত্রী, আমরা ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে আলোচনা করছি। বায়ো-সাভার্টস সূত্র আমাদের আলোচনার বিষয়। পরপর তোমাদের জন্য ক্লাস দিচ্ছি। বায়ো-সাভার্টস সূত্রের প্রয়োগ নিয়ে আলোচনা হচ্ছিল বিগত ক্লাসে। তোমরা দেখেছো বায়ো-সাভার্টস সূত্র প্রয়োগ করে আমরা কিভাবে দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে পারবো আলোচনা করেছি। বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বায়ো-সাভার্টস সূত্র প্রয়োগ করে আমরা নির্ণয় করেছি। একই রকমভাবে বৃত্তাকার পরিবাহীর অক্ষের ওপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র আমরা আজকে নির্ণয় করব বায়ো-সাভার্টস সূত্রকে কাজে লাগিয়ে। এটা একটু কনসেপচুয়াল, একটু ভালো করে মন দিয়ে শুনবে। তাহলে আমাদের আলোচনার বিষয় বৃত্তাকার পরিবাহীর অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করানো বা নির্ণয়। তো আমরা একটা বৃত্তাকার পরিবাহী নিয়েছি, এখানে তাকে চিত্রিত করেছি। বৃত্তাকার পরিবাহী যার ব্যাসার্ধ আর, এই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই। তাহলে উল্টো দিকে এটা হবে আই। তাহলে আই এই বাহুতে, তার অভিমুখ এই দিকে, আর বৃত্তের অপর অংশে তার অভিমুখটা হচ্ছে এই দিকে। ব্যাসার্ধ আর, কেন্দ্র এটা হচ্ছে কেন্দ্র ও। এই বৃত্তাকার পরিবাহীর কেন্দ্র ও থেকে এক্স দূরত্বে অবস্থিত পি বিন্দুতে আমাদেরকে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। ও থেকে এক্স দূরত্বে অবস্থিত পি বিন্দুতে আমাদেরকে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। তো আমি যদি এটা দেখানোর চেষ্টা করি, এটা বৃত্তাকার পরিবাহী, দেখো ভালো করে। এর ব্যাসার্ধ আর, এর কেন্দ্র ও থেকে এক্স দূরত্বে অবস্থিত পি বিন্দুতে এইখানে আমাকে চৌম্বক ক্ষেত্রটা নির্ণয় করতে হবে। এটা আমাদের আলোচনার বিষয়। কেন্দ্র ও থেকে এক্স দূরত্বে অবস্থিত পি বিন্দুতে আমাদেরকে একটা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। এবার আমরা কি করব, পরিবাহীর ওপর, এই বৃত্তাকার পরিবাহীর উপর আমরা একটা ছোট্ট দৈর্ঘ্য নিলাম, দ্যাট ইজ ডেল এল। কোথায় নিলাম? সি বিন্দুতে। তাহলে সি বিন্দুতে আমরা একটা ক্ষুদ্র দৈর্ঘ্য নিয়েছি পরিবাহীর, আমরা তাকে চিহ্নিত করেছি ডেল এল দিয়ে। ঠিক আছে? তাহলে ডেল এল পরিবাহীর উপর অবস্থিত একটা ক্ষুদ্র অংশ। ঠিক আছে? আচ্ছা, এই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত? আই। তাহলে আই ইন্টু ডেল এল যদি আমরা করি, আই ডেল এল, এটাকে আমরা কি বলবো? কারেন্ট এলিমেন্ট। কি বলবো? কারেন্ট এলিমেন্ট। তাহলে সি বিন্দুতে পরিবাহীর ক্ষুদ্র অংশ ডেল এল, তার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা আই। তাহলে আই ডেল এল, এই সম্পূর্ণ অংশটাকে আমরা কি বলবো? না, আমরা বলবো কারেন্ট এলিমেন্ট। এই আই ডেল এল কিন্তু কারেন্ট এলিমেন্ট, আর এই সি বিন্দু আর পি বিন্দুর মধ্যে দূরত্বটাকে আমরা ধরছি কত? না ইউ। এটা ধরে নিচ্ছি। আচ্ছা, তাহলে এই সিপি আর আই ডেল এল এর মধ্যে কোণ কত? এইটা আমাদেরকে একটু বুঝতে হবে ভালো করে। সিপি আর আই ডেল এল এর মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি। এইটা বোঝানোর জন্য আমি একটা ছোট্ট ব্যবস্থা করেছি, দেখো ভালো করে। এটার দিকে সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এটা একটু জাস্ট ছোট্ট ব্যবস্থা একটা, তোমাদের বোঝানোর সুবিধার জন্য, তোমাদের বোঝার সুবিধার জন্য। এইটা বৃত্তাকার পরিবাহী, এটা বৃত্তাকার পরিবাহী। আচ্ছা, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে আই পরিমাণ। আমি এর ছোট্ট একটা অংশ ডেল এল নিয়েছি, এই যে উপরের ছোট অংশ, এটাকে আমি বলছি ডেল এল। আচ্ছা, তাহলে এইটা হবে আই ডেল এল। দেখো ভালো করে, এইটা হচ্ছে আই ডেল এল। তাহলে আই ডেল এল, আই ইন্টু ডেল এল, এটা হচ্ছে কারেন্ট এলিমেন্ট আই ডেল এল। ওকে? আচ্ছা, আমার এই ছবি অনুযায়ী যদি কারেন্ট যেহেতু এদিকে ধরা হয়েছে, তাহলে আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন ধরি, তার মানে কারেন্ট এলিমেন্টটা কোন দিকে? অ্যালং দিস ডিরেকশন। এটা হচ্ছে আই ডেল এল। তাহলে এইটা আই ডেল এল, আর ছবি অনুযায়ী এইটা হচ্ছে ইউ। এই যে সুতোটা, এটা হচ্ছে ইউ।
তাহলে বলো আই ডেল এল আর ইউ এর মধ্যে কোণ কত? এটা বেঁকে যাচ্ছে। আই ডেল এল আর ইউ এর মধ্যে কোণ, ভালো করে খেয়াল করো, আমি হাতটা একটু এদিকে নিই, 1 মিনিট জাস্ট। হ্যাঁ, এবার দেখো আই ডেল এল আর ইউ এর মধ্যে কোণ কত? আই ডেল এল আর ইউ এর মধ্যে কোণ কত? আই ডেল এল আর ইউ এর মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি। কত? 90 ডিগ্রি। এর চেয়ে আর সহজে বোঝানোর কোনো ব্যবস্থা আমার মাথায় আসেনি, এইটা এসছে মোটামুটি। আই ডেল এল আর ইউ এর মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই যে কোণটা, অবজার্ভ করো ভালো করে, এইটা কত? সরি, হ্যাঁ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এইটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। ওকে, রেখে দিই, আবার যদি দরকার হয় এটাকে নিয়ে আসবো। এবার আমরা মেন ক্যালকুলেশনে চলে আসি। তাহলে কারেন্ট এলিমেন্ট আই ডেল এল এবং সিপি এর মধ্যে কোণ, অর্থাৎ ইউ বলতে পারি আমরা, ইউ এর মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং এই ডেল এল এর জন্য, অর্থাৎ বৃত্তাকার পরিবাহীর ক্ষুদ্রাংশের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে? আমরা জানি জেনারেল ফর্মুলা, ডিবি সমান কত হয় না μ0/4 আই ডেল এল সাইন থিটা বাই আর স্কোয়ার। তাহলে এক্ষেত্রে সাইন থিটার জায়গায় আমরা কি বসাবো? সাইন 90, আই ডেল এল সাইন 90 বাই দূরত্বের জায়গায় আমরা এখানে কত লিখেছি? ইউ স্কোয়ার। সুতরাং পি বিন্দুতে এইটুকু অংশের জন্য চৌম্বক ক্ষেত্র কত হলো? μ0/4 আই ডেল এল সাইন 90 বাই ইউ স্কোয়ার, বা সাইন 90 যেহেতু 1, আমরা এখানে 1 বসিয়ে আমরা লিখতে পারি আই ডেল এল বাই ইউ স্কোয়ার, কোনো সমস্যা নেই। এবার এই ডেল বি যেটা পি বিন্দুতে পেলাম, তার অভিমুখ কোন দিকে হবে? তার অভিমুখ কোন দিকে হবে, এইটা আমাদের কাছে একটা বড় প্রশ্ন চিহ্ন। তাহলে দেখো, অভিমুখ বুঝতে গেলে অবশ্যই আমাদেরকে ক্রস প্রোডাক্টের কথা নিয়ে আসতে হবে বা মনে করতে হবে। আই ডেল এলটা আমার এইরকম হয়েছিল, কারেন্ট এলিমেন্টটা। ইউটা আমার হয়েছিল কীরকম? এইরকমভাবে, ছবি অনুযায়ী, আমার বোর্ডের ছবি অনুযায়ী আই ডেল এল এইটা, ইউ এইটা। তাহলে আই ডেল এল ক্রস ইউ, ধরি আমি এই পি বিন্দুটা ডেল এল এর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর আর। তার মানে কি? এটা আই ডেল এল ক্রস আর, আই ডেল এল ক্রস আর। তাহলে আই ডেল এল থেকে আর এর দিকে রোটেশন, আই ডেল এল ক্রস আর মানে তো এইটা। তাহলে আই ডেল এল এর সঙ্গে আর, তাহলে আই ডেল এল ক্রস আর, তাহলে রোটেশন কোন দিকে? আই ডেল এল ক্রস আর, আই ডেল এল ক্রস আর। তাহলে আমি যদি এটাকে রোটেট করাই, তাহলে স্ক্রুর মাথা কোন দিকে যাচ্ছে? স্ক্রুর মাথা কিন্তু ধীরে ধীরে এই দিকে যাচ্ছে। তাহলে এই জায়গাটা এনে ভাবো, স্ক্রুর মাথা কোন দিকে যাচ্ছে? ধীরে ধীরে এই দিকে যাচ্ছে। অর্থাৎ আমি যদি আরেকটা অংশ নিই, তাহলে এইটা আমাকে পি বিন্দুতে কাকে বোঝাচ্ছে? না ডেল বির অভিমুখকে বোঝাচ্ছে। তাহলে আই ডেল এল ক্রস আর, তার ফলাফল কোন দিকে পাচ্ছি? এই দিকে, ডেল বি। তাই ডেল বির অভিমুখটা পি বিন্দুতে পি কিউ বরাবর। কোন দিকে? ডেল বির অভিমুখটা পি বিন্দুতে পি কিউ বরাবর। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আমরা পূর্বের আলোচনায় ফিরে আসি। তাহলে ডেল এল অংশ এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি করলো ডেল বি, এবং সেটা পি কিউ অভিমুখে হলো। এই কোণটা যদি থিটা হয়, তাহলে জ্যামিতিকভাবে আমরা বলতে পারি কি না এটা থিটা। ক্লিয়ার? তাহলে ডেল বি এর এই দিকের উপাংশ কত? ডেল বি কস থিটা, উলম্ব উপাংশ। আর ডেল বি এর এই অংশটা উপাংশটা কত? না ডেল বি সাইন থিটা। তাহলে ডেল বিকে আমরা দুটো উপাংশে ভাগ করলাম, যেহেতু থিটাটা এর সঙ্গে করেছে তাই এই উপাংশটা ডেল বি কস থিটা, আর এটা হচ্ছে ডেল বি সাইন থিটা। ক্লিয়ার হয়েছে? এবার ঠিক যেমন আমি এখানে সি বিন্দু নিয়েছি, তার ঠিক উল্টো দিকে অর্থাৎ এখানে ডি বিন্দুতেও একটা ডেল এল রয়েছে, ক্ষুদ্র দৈর্ঘ্য রয়েছে, তার মধ্যে দিয়েও আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তারও কারেন্ট এলিমেন্ট আই ডেল এল, সেও তার থেকেও ইউ দূরে পি বিন্দু অবস্থিত। তাহলে তার জন্য পি বিন্দুতে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে এই ডেলের অংশের জন্য, যে ডেলের অংশটা সি এর ডেলের অংশের ঠিক বিপরীত বিন্দুতে রয়েছে, পরিধির উপরে। তাহলে তার ক্ষেত্রে একই নিয়ম অনুযায়ী ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে? অ্যালং পি আর।
এই চৌম্বক ক্ষেত্রটারও দুটো উপাংশ, একই নিয়মে এটাও থিটা, একই নিয়মে এটা ডেল বি কস থিটা, একই নিয়মে এটা ডেল বি সাইন থিটা। তাহলে ডেল বি পরম মান একই, কস থিটা একই। তাহলে এই উপাংশ আর এই উপাংশ তারা পরস্পরকে প্রশমিত করবে, দে উইল ক্যান্সেল আউট ইচ আদার। তাহলে থাকবে কে না, থাকবে শুধু সাইন পার্টগুলো। তাহলে পরিধির উপরে আমরা যেখানেই বিন্দু ভাবি না কেন ঠিক তার অপোজিটে আর একটা বিন্দু রয়েছে, যেখানেই আমরা বিন্দু ভাবি না কেন ঠিক তার অপোজিটে আর একটা বিন্দু রয়েছে, এবং প্রত্যেকটা ক্ষুদ্রাংশের জন্য পি বিন্দুতে আমি যে চৌম্বক ক্ষেত্র পাবো তার বিপরীত বিন্দুর জন্য সেই চৌম্বক ক্ষেত্রের এই কস কম্পোনেন্টগুলো পরস্পরকে প্রশমিত করে দেবে, থাকবে শুধু সাইন কম্পোনেন্ট। অর্থাৎ আমি যদি এই ছবিটাকে একটু মুছে ফেলি, যেমন ডেল বিটাকে আমি যেহেতু উপাংশে ভেঙে ফেলেছি, আমি ডেল বিটাকে মুছে ফেললাম। ভালো করে দেখো কি হয়। কস কম্পোনেন্ট যেহেতু পরস্পরকে প্রশমিত করে দিয়েছে, আমি কস কম্পোনেন্টটাও মুছে ফেললাম। তাহলে থাকলো কি না, থাকলো শুধু সাইন কম্পোনেন্ট। তাই আমি কি বলতে পারি, তাহলে একটা ছোট ক্ষুদ্রাংশের জন্য, পি বিন্দুতে আমি যে চৌম্বক ক্ষেত্র পেয়েছিলাম, সম্পূর্ণ কুণ্ডলীর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে না, এই ডেল বি সাইন থিটাগুলির সামেশান, এই ডেল বি সাইন থিটা অংশগুলির সামেশান সমান ডেল বির মান কত পেয়েছিলাম, μ0/4 আই ডেল এল বাই দূরত্বটা আমরা ধরেছিলাম ইউ, তাই আর এর জায়গায় ইউ বসিয়ে ইউ স্কোয়ার পেয়েছিলাম। তাহলে এখানেও লিখলাম μ0/4 আই ডেল এল বাই ইউ স্কোয়ার। সাইন থিটা সমান কি হয় আমরা জানি, থিটা যদি এইটা হয়, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব মানে আর, অতিভুজ মানে ইউ। তাহলে সাইন থিটার জায়গায় কি লিখতে পারি, আর বাই ইউ। তাহলে মান বসিয়েছি, তাহলে আই কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, ইউ সবার জন্য দূরত্ব একই, পরিধির উপর সমস্ত বিন্দুর জন্য সবাই বাইরে চলে এলো, সামেশান ওভার কি হয়ে গেল, ডেল এল অনলি। সামেশান কার উপর হবে, ডেল এল এর উপরে। এবার বলো ডেল এল গুলোর যদি আমি সামেশান করি তাহলে কি পাবো, এই বৃত্তাকার কুণ্ডলীর পরিধি পাবো। তাই সামেশান ডেল এল এর জায়গায় কি লিখলাম, 2πr। কাটাকাটি করলাম, 2 কাটলো, পাই কাটলো, পেলাম কত, μ0I/2 আর স্কোয়ার বাই ইউ কিউব। এই ইউ কিউব মানে কত একটু ভেবে দেখো তো, এখানে ইউটা অতিভুজ, তাহলে ইউ স্কোয়ার সমান কত, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে ইউ সমান কত না, √r² প্লাস এক্স স্কোয়ার। তাহলে ইউ কিউব মানে কত না, r² প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। মান বসিয়ে দিলাম, অর্থাৎ বি সমান μ0I/2 r² প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা হলো কুণ্ডলীর জন্য কেন্দ্র থেকে এক্স দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। এবং মাথায় রাখবে এক্স দূরত্ব বলে এখানে এক্স রয়েছে, ব্যাসার্ধ আর নিয়েছি বলে এখানে আর রয়েছে। এটা একটি পাকের জন্য। যদি এটা কুণ্ডলী এন সংখ্যক পাক থাকে, অবশ্য পাকের সংখ্যা বেশি হলেই তখন তাকে কুণ্ডলী বলা যায়। এন সংখ্যক পাক যদি থাকে তাহলে সেক্ষেত্রে সিম্পল একটা এন গুণ হবে। তাহলে সেক্ষেত্রে বি সমান হবে μ0NI/2। μ0I/2 ছিল জাস্ট মাল্টিপ্লাইড বাই এন, তাহলে μ0NI/2 r² প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে। এবার এর একটা স্পেশাল কেস আমরা আলোচনা করি। সাপোজ আমাদেরকে বলা হলো যে পি বিন্দুটা যদি কেন্দ্রে থাকে, অর্থাৎ বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে। তাহলে আমরা কি করব, তাহলে কেন্দ্রে চলে এলো পি বিন্দু মানে x = 0 হয়ে গেল। পি বিন্দুটা কেন্দ্রে চলে এলো মানে x = 0 হয়ে গেল। তাহলে আমি এই ইকুয়েশনে x = 0 বসিয়ে দিলে কত পাবো না, μ0NI/2r, যেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছিলাম বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত, সেটাই আমরা পেলাম। তাহলে এটাই হলো জেনারেল কেস।
আর ওটা হচ্ছে এর একটা স্পেশাল কেস। ক্লিয়ার হয়েছে? তাহলে নেক্সট পয়েন্টে আমরা চলে আসি যে পি বিন্দুতে তাহলে আমার চৌম্বক ক্ষেত্রে অভিমুখ কি হবে না পুরো কুণ্ডলীর জন্য, নট ফর এ সিঙ্গেল এলিমেন্ট, পুরো সম্পূর্ণ কুণ্ডলীর জন্য চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে না পি বিন্দুটা যদি ডান দিকে হয় এবং কারেন্টের ডিরেকশন যদি এই দিকে হয় তাহলে সেক্ষেত্রে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে অক্ষ বরাবর বাইরের দিকে, অক্ষ বরাবর বাইরের দিকে। এখন প্রশ্ন যে যদি এই পি বিন্দুটা ডান দিকে না অবস্থিত হয়ে বাম দিকে এখানে অবস্থিত হতো, সাপোজ পি ড্যাশ বিন্দু, কারেন্টের ডিরেকশন সেম, একই দিকেই রয়েছে, কুণ্ডলীর, ভালো করে দেখো আমি আলোচনা করছিলাম কি আলোচনা করছিলাম না কুণ্ডলীর অক্ষ থেকে কেন্দ্র থেকে এক্স দূরত্বে পি বিন্দুতে, তাহলে বিন্দুটা আমার এদিকে ছিল, এই জায়গাটাতে ছিল, তখন চৌম্বক ক্ষেত্র কোন দিকে ছিল বাইরের দিকে ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিন্দুটা এদিকে না থেকে যদি এদিকে থাকে একই দূরত্বে কেন্দ্র থেকে এক্স দূরত্বে, তাহলে সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কোথায় হবে? তাহলে সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কোথায় হবে? কোথায় হবে বলছি, কোন দিকে হবে না সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড হবে অন্তর্মুখী। সব একই, এক্স দূরত্ব এখানে মান যা, এক্স দূরত্ব এখানেও মান তাই, কিন্তু পার্থক্য এটাই, এক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড বহির্মুখী, এক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড অন্তর্মুখী। ঠিক আছে? যদি কারেন্টের ডিরেকশনটা ঘুরিয়ে দেওয়া হয়, জাস্ট উল্টে দেওয়া হয়, মানে জাস্ট উল্টে দেওয়া হলো, অর্থাৎ নিচের দিকে ছিল এটাকে উপরের দিকে করা হলো, এটাকে নিচের দিকে করা হলো, তাহলে এই বিন্দুতে, তাহলে বাম দিকের বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড হবে বহির্মুখী, ডান দিকের বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড হবে অন্তর্মুখী, মান একই। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন নির্ভর করছে কারেন্ট ফ্লোয়িং এর ডিরেকশনের উপর, অভিমুখের উপর, তড়িৎ প্রবাহ মাত্রা কোন দিকে হচ্ছে তার উপরে। তো এই মোটামুটি একটা ওভারঅল সামারি, বায়ো-সাভার্ট সূত্রের প্রয়োগ, বৃত্তাকার পরিবাহীর অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কিভাবে আমরা নির্ণয় করব। ধন্যবাদ সবাইকে।